আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আলাদা আছে বটে। মানে ভীষণ অভদ্র, ফাজলামি করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। তিন্নি মুখে একগাল হাসি ফুটিয়ে বলল, ও আচ্ছা, এখন তো টুকটাক দুষ্টুমি, অভদ্রতামি আর অসভ্যতামি হবেই। তুই আবার এটাকে এত বড় করে দেখছিস, পাগলি মেয়ে। বলতে বলতে রোদ্দুরের উপস্থিতি ঘটল। আড্ডা জমার সুযোগ মিলল না। নিচ থেকে খাবারের জন্য ডাকাডাকি শুরু করলো। প্রথমবার না করে দিয়েছিল, কিন্তু বড় চাচা যখন ডাকতে এলো তখন সুরসুর করে এক একজন নিচে নেমে গেল। অনেকদিন পর খাওয়ার সময় এত গল্পগুজব হলো। খাবে কি? এরা নিজেদের পেটের কথা বলেই কুল পাচ্ছে না। সকলে হেসে বলা বলি করছে। আমরা আজ নিজেদের কথা বলে পেট ফাঁকা করে নিই, তারপর না হয় খাবার খাবো। এখন পেট ভরে খেতে পাচ্ছি না তো। বলেই হো হো করে হাসি। তাদের সাথে তাল মিলিয়ে অনেকদিন পর তানিশার মুখেও হাসি ফুটল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে অনেক রাত হলো। যে যার মতো নিজেদের ঘরে চলে এলো। ঘুমের সময় ঝিলমিলের সাথে রোদ্দুরের আর আলাদাভাবে কথা হলো না। দুজন দুদিক ফিরে আপন মনে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঝিলমিলের ঘুম ভাঙলো খুটখাট শব্দে। ঘুম ভেঙে রোদ্দুরকে দেখতে পেল সে রেডি হচ্ছে। ঝিলমিল ঘড়ির দিকে তাকালো। ভোর 5:30। ভাবুক দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকালো। তার এদিকে হুঁশ নেই। ঝিলমিল উঠে বসে বারুদের মতো ঝলসে ওঠা খিটখিটে সুরে বলল, এত সকালে কোথায় যাচ্ছিস? রোদ্দুর ফিরে তাকিয়ে বলল, আমার অফিস আছে না, এই জন্যই তো রাতে এসেছিলাম, আর এখন ফিরছি। ঝিলমিল আশ্চর্য হয়ে বলল, তুই যে চলে যাবি আমাকে তো আগে বলিস নাই। কয়েকটা দিন ছুটি নিয়ে আসতে পারলি না? একটুখানি সময়ের জন্য এসে কি হলো? তোকে এই সকালে কিছু যেতে দেবে ভেবেছিস? কাল রাতেই মায়ের সাথে আমার কথা হয়েছে, কিচ্ছু করার নেই। তুই কিছুদিন থেকে যা, যখন যাওয়ার ইচ্ছে হবে তখন আমাকে ফোন করিস, আমি এসে নিয়ে যাব। মানে তোকে আমি অন্য কোনো কারণে ফোন করতে পারবো না? আর গলা উঁচু করে বলল ঝিলমিল। রোদ্দুর ঘুরে তাকালো। ঠোঁটের আগায় মৃদু সজীব হাসি, চোখ জুড়ে চকচকে দৃষ্টি। ঝিলমিলের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বেশ নম্র কণ্ঠে বলল, যখন ইচ্ছে তখন ফোন করিস, এখন আসছি। এখানে একটু ভালোভাবে চলাফেরা করিস, সাবধানে থাকিস। একা একা বাড়ির বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, সবাই তো আছেই, সময় মন্দ কাটবে না। ঝিলমিলে চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, সময় মন্দ কাটা অথবা ভালো কাটা, এত দূরেই থাক। তোকে ছাড়া সময় কাটবে কিনা সেটা নিয়েই সন্দেহ। কিন্তু বলা হলো না। রোদ্দুর বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়াতে ঝিলমিলের এত খারাপ লাগলো যা বলার মতো নয়। লম্বা একটা দূরত্ব হবে। রোদ্দুর সহজে এখানে আসবে না। আর যাওয়ার আগে কি সুন্দর আদুরে কণ্ঠে কতগুলো উপদেশ দিয়ে গেল। সবসময় যদি এরকম হাসি মুখে থাকে, এরকম স্বচ্ছ আর টলটলে সম্পর্ক বজায় রাখে, তাহলে যে কোনো মুহূর্তে ঝিলমিল ওর বুকের মধ্যে মথিত শ্বাসটা ছেড়ে দিয়ে তার মনের কথাটা বলে আত্মসমর্পণ করে ফেলবে এক লহমায়। রোদ্দুরকে ছাড়া ঝিলমিলের সময় যতটা বোরিং কাটবে ভেবেছিল ততটা বোরিং কাটছে না। আবার সবার সাথে থাকার ফলে যতটা ভালো কাটার কথা ছিল ততটা ভালোও কাটছে না। সকালের নাস্তা সেরে তিন্নি সৈন্য সামন্ত নিয়ে বাসা থেকে বের হলো। তানিশা কিছুতেই যেতে চাচ্ছিল না। বাইরে গেলেই লোকে নানা রকম কথা বলে, আর কথা না বললে ওদের তাকানোর ভঙ্গি ওর পছন্দ হয় না। তিন্নিকে একথা বলতেই সে ধমক দিয়ে বলল, আমি থাকতে তুই ভয় পাচ্ছিস? আবারও বলছি, ওদেরকে বলতে দে। আমরা তো ওদের মুখ চেপে ধরতে পারবো না। তুই যদি নিজের জায়গায় ঠিক থাকিস তবে সারা দুনিয়া এলোমেলো হয়ে গেলেও ও কিছু যায় আসে না। তানিশাকে ভরসা জোগালো সবাই। ওকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর পাড় এসে বসলো। এরই মধ্যে রোদসী ফোন করে জানালো সে আর আধা ঘন্টা পর আসছে। ওরা যখন ছোট ছিল তখন তো রোদ্দুরও ছিল সাথে, তবে তখন তানিশা ছিল না, সে একটু বেশি ছোট ছিল। এই নদীর পাড় ঘেঁষে বড় হওয়া। রোদ্দুর একমাত্র ভাই বলে সকলেরই আদরের ছিল। ওদের সামনে রোদ্দুরকে কেউ ফুলের টোকাও দিতে পারত না। এদিকে ঝিলমিল ছিল তার সমবয়সী প্রায়, সব সময় তককে তককে থাকতো কিভাবে রোদ্দুরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া যায়। প্রথম যখন রোদ্দুর সাঁতার জানতো না তখন তো প্রায় জীবন যায় যায় অবস্থা হয়েছিল। ঝিলমিলকে সেবার সকলে বকাবকি করেছিল, বিশেষ করে তিথি আপু। রোদ্দুর আবার তার ভীষণ আদরের ছোট থেকে বড় করেছে না। তীরে বসে নদীর স্বচ্ছ পানিতে পা ডোবাতে ডোবাতে স্মৃতিচারণ করতে ভালো লাগছিল। হালকা বাতাসে চুলগুলো এলোমেলো ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছিল। তিন্নি এসে বসলো ঝিলমিলের কাছাকাছি। ওর বিয়ের পর তো এই প্রথম সরাসরি দেখা তাদের। এই সেই কাহিনীর জন্য কথা বলার সুযোগই পাচ্ছে না। আজ সকাল সকাল অবশ্য বাড়ির সবার সাথে কথা হয়েছে ওদের বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে। রোদ্দুর আর ঝিলমিল রাজি থাকলে কারো দিক থেকে কোনো সমস্যা হবে না। তিন্নি তাই জিজ্ঞেস করলো,
হ্যাঁ রে রোদ্দুর, যে চলে গেল আবার কবে আসবে? আমরা সবাই আছি। ও ছটপট চলে গেল কেন? একটা দিনকে দিন কঞ্জুস হয়ে যাচ্ছে। শালি বলে আমরা কি টিট চেয়েছি, নাকি বলেছি দুলাভাই আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাও? ছড়ে গতিতে এসে আবার ওভাবেই তোর তুলো। আমিও জানতাম না ও চলে যাবে। সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সাহেব রেডি হচ্ছেন। তো সাহেবকে বলে দিস এসব করে লাভ হবে না। আমরা টিট চাই, বিয়ে খাওয়াতে কোনো ছাড় দেবো না। তোমরা বলো, আমার কথা কি শুনবে? আমি যা বলি তাই ধুচ্ছাই করে ফেলে দেয়। ঝিলমিল হাই তুলতে তুলতে বলল, ওটুকু না হলে ছেলে মানুষের ওয়েট থাকবে নাকি? সব সময় সব কথা মেনে নিলে কি হয় না, মাঝে মধ্যে ফেলে দিতে হয়। যাই হোক, এখন বল, নতুন পরিবেশ, নতুন জীবন মানিয়ে নিতে পেরেছিস তো? রুদ্র কিন্তু ছেলে হিসেবে ভালো, ওর বিরুদ্ধে তুই কোনো অভিযোগ করতে পারবি না। জানিস তো আগে থেকেও কতটা দায়িত্ববান, অন্তত পক্ষে নিজের কথা ভেবে হলেও সেই দায়িত্ব পালন করবে। ব্যাস শুরু হয়ে গেল প্রশংসা। রোদ্দুর এই করেছে, রোদ্দুর সেই করেছে, কত কথা। অথচ ঝিলমিলের ভাষ্যমতে সে একটা শিষ্টাচারবিহীন মানুষ। কথায় কথায় নিজের কাছে চলে আসবে, নয়তো ঝিলমিলকে টেনে নিয়ে আসবে। এটুকু বোঝে না যে এতে তার হার্টবিট কী পরিমাণে বেড়ে যায়। তিন্নি আপুকে থামানোর জন্য ঝিলমিল বলল, না না না, আমার কোনো সমস্যা হবে না। রোদ্দুর সব দিক খেয়াল রাখে, সামলে রাখে। ও আসলেই দায়িত্ববান, নিষ্ঠাবান, সৎ। তিন্নি সুন্দর করে হাসলো। রোদসী বাড়ি পৌঁছে তিন্নির কাছে ফোন করতে ওরা তড়িঘড়ি করে ছুটল। বাড়ি ঢুকতেই ঝিলমিলের ফোন বেজে উঠল। সে দেখলো রোদ্দুর ফোন করেছে। রোদসীর সাথে কোনো রকম প্রাথমিক আলাপ সেরে ছাদে উঠল। ফোন রিসিভ করতে রোদ্দুর জিজ্ঞেস করলো, কি খবর, কি করিস? ঝিলমিল সহজ গলায় উত্তর দিল, কি আর করব, আপু এসেছে, ওদের সাথে আছি। তুই কোথায় এখন? বাড়িতে? রোদ্দুর কাটকাট কণ্ঠে জবাব দিল। ঝিলমিল মাথা চুলকে বলল, ও হ্যাঁ, তাই তো। আর বলার মতো কিছুই খুঁজে পেল না। নিজেকে কেমন বোকা বোকা মনে হচ্ছিল। রোদ্দুর ওপাশ থেকে কিছু বলছে না, চুপ করে থাকার জন্য ফোন করেছে নাকি? আজব। ঝিলমিল বলল, কি করছিস? অফিসে আছি। এখানে তো আর রান্না বান্না করতে আসিনি, কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছি। ঝিলমিল থতমতো খেয়ে গেল। ছোট্ট করে বলল, ও আচ্ছা। বাকিদের কি খবর? আসার সময় তো সবার সাথে দেখাও করে আসতে পারলাম না। ঝিলমিল জবাব দিল না। কি বোরিং বোরিং প্রশ্ন করছে। এসব শুনে সে কি করবে? কারো খোঁজ নেওয়ার থাকলে সরাসরি তার কাছে ফোন দিলেই হয়। ঝিলমিলের কাছে ফোন করে কেন অন্যদের খোঁজ করতে হবে? ঝিলমিল রেগে গেল, শান্ত কণ্ঠে বলল, আর কিছু বলবি? আমার অনেক কাজ আছে, ফালতু বকবক করার মতো সময় নেই। ওদের সাথে দেখা না করে গেলেও কিছু হবে না, ওরা তোকে মিস করছে না। রাখছি। এই বলে ঝিলমিল ফোন রেখে দিল। ধ্যাত্তেরি বলে নিচে নামলো। তানিশা ঝিলমিলের খোঁজ করছিল। দেখলো সামনে দিয়ে হুড়মুড়িয়ে চলে যাচ্ছে নিজের ঘরে। তানিশা পিছু ডেকে ওর সারা শব্দ পেল না। তারপর দরজার সামনে গিয়ে কিছুক্ষণ ধাক্কাধাক্কি করলো। আপু আপু বলে সম্বোধন করলো কয়েকবার। ঝিলমিল ভেতর থেকে চেঁচিয়ে বলল, আমাকে একদম ডাকাডাকি করবি না, তোদের যা মন চায় তাই কর, আমার ভালো লাগছে না এখন। তানিশা ঠোঁট উল্টিয়ে ভাবল, এর আবার কি হলো? একটু আগে তো ঠিক ছিল, আমাদের সাথেই তো ছিল। ঝিলমিল আর ঘর থেকে বেরই হলো না। সবাই এসে ডাকাডাকি করে হতাশ হয়ে চলে গেল। মূলত মেজাজ খারাপ হয়েছিল রোদ্দুরের উপর। তারপর আর একবার ফোনও করলো না। ঘরে বসে থেকে ওর ভালো লাগছে না। ওরা ডেকেছিল, অযথা জেদ করে গেল না। এখান গেলে আবার এক একজন মুখ ফিরিয়ে নেবে। ঝিলমিল সিদ্ধান্ত নিল, আবার যদি কেউ ডাকতে আসে তবে সে একটু বিরক্ত বোধ করেই ঘর ছেড়ে বের হবে। মুখে বিরক্তির ছাপ থাকলেও মনে মনে খুশিই হবে। কিন্তু আর কেউ তাকে ডাকতে এলো না। ঘর জুড়ে পাইচারি করছে, অনেকক্ষণ সময় নিয়ে চুল আঁচড়াচ্ছে, ফেসবুকিং করছে, কিন্তু সময় কাটছে না কিছুতেই। সব হয়েছে রোদ্দুরের জন্য। ও তখন ফোন না করলে এখন ঝিলমিলের মুড খারাপ হতো না, আর সে রাগ করে ঘরের মধ্যে বসে থাকতো না। ঝিলমিল দরজা খুলে ঘর থেকে বের হলো। কোনো দিকে না তাকিয়ে সরাসরি দাদির ঘরে ঢুকে পড়ল। তিনি শুয়েছিলেন। ঝিলমিলের উপস্থিতি টের পেয়ে উঠে বসলেন। ঝিলমিল দাদির পাশে বসলো। দাদি বললেন, কি রে, তোর নাকি মন খারাপ শুনলাম, কি হয়েছে? সবাই ছাদে আর তুই ঘরে গিয়ে বসে কেন? এমনিতেই আমার ভালো লাগছে না। দাদি হেসে বললেন, বুঝি বুঝি, দাদুভাই চলে গেছে বলে ভালো লাগছে না, তাই তো? ঝিলমিল মাথা নিচু করে বলল, তুমি তো ঠিকই বুঝেছো, তোমার দাদু ভাই তো বোঝে না। ওরে পাগলি, না বললে বুঝবো কিভাবে? ফোন করেছিস, কথা বলেছিস, খোঁজ খবর নে, তাহলে তো বুঝবে তোর মন খারাপ। ফোন দিয়েছিলাম তো, কিন্তু আমার খোঁজ নিবে কি?
সে অন্যদের খোঁজ নিয়েই হুঁশ পাচ্ছে না। আমার খুব বিরক্ত লাগে। এটা কার সাথে বিয়ে দিলে বলো তো? দাদি হাসলেন। খাটের পাশে ছোট টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলেন, তারপর বললেন, সংসার ধর্মটা বড্ড আজব বুঝলি। মানিয়ে গুছিয়ে নিতে হয় সব কিছুর সাথে। আর মেয়ে মানুষের জীবন তো ভাই বড় আশ্চর্যের। এই যে সময় দিতে পারো না, আর তুইও সেটা মেনে নিতে পারছিস না। এক পক্ষকে একটু ত্যাগ তিক্ষা করতে হয়। আজ তুই ছাড়া দিলে কাল দাদুভাই দিবে। দুজন এক বন্ধনে বাঁধা পড়েছিস। এই বন্ধন টিকিয়ে রাখতে হবে রে পাগলি। ঝিলমিল দাদির কথার গভীরতা বোঝার চেষ্টা করছে। তিনি পুনরায় বলতে শুরু করলেন, ওই যে তোরা কি যেন বলিস না? ও হ্যাঁ, এগো সম্পর্কের মধ্যে এই জিনিসটা রাখতে নেই। এই ছোট্ট শব্দটা অশনি ঝড়ের মতো সব কিছু তছ নছ করার জন্য সর্বদা তীব্র দাপটে মুখিয়ে থাকে। সেটা বোঝার বা দেখার মতো দিব্যজ্ঞান এখনো তোদের হয় নাই। তোর এখনো কিশোরী চপল মন অস্বাভাবিকভাবে অস্থির হয়ে থাকে। এটা তো স্বাভাবিক। তুই কথায় কথায় বেচইন অনুভব করবি, পাগলামি করবি। দাদির কথা শুনে ঝিলমিল অতল ভাবনায় ডুবে গিয়ে উপর নিচ মাথা নাড়াতে লাগলো। চিন্তামগ্ন হয়ে পড়েছে সে। ষষ্ঠ ইন্দ্রিয় প্রবলভাবে জানান দিচ্ছে এক্ষুনি এবং এই মুহূর্তে তার রোদ্দুরকে ফোন করা উচিত। যা গিয়ে তোর স্বামীর সাথে কথা বলে আয়, তাহলে মনটা ভালো লাগবে। চট করে দাদির কণ্ঠে সংবিত ফিরে ফিরে পেতেই ঝড়গতিতে উঠে দাঁড়ালো। দাদির মুখপানে চেয়ে পড়ল, আচ্ছা আমি আসছি। ওই ঘর ছেড়ে বারান্দা দিয়ে নিচের ঘরে আসার সময় হঠাৎ হাতের ফোন বেজে উঠল। স্ক্রিনে ঝলমল করে রোদ্দুরের নামটা ভাসতে দেখে মলিন মুখে হাসি ফুটে উঠল। তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো। লজ্জিত, অপ্রস্তুত এবং উৎকণ্ঠিত মনটা খোলসে ঢেকে বলল, রোদ্দুর উপাস থেকে জিজ্ঞেস করলো, তো কি মন খারাপ নাকি? না তো, কে বললো? বলবে আর কে? আমাকে তো রীতিমতো রাগারাগি করা হচ্ছে। ওরা তো অলরেডি 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে। তুই কি এখন ও ঘরের মধ্যে? না, কে কি বলেছে? তিন্নি আপু ফোন করেছিল, আমাকে বলেছে আমি নাকি তোর সাথে ঝগড়া করে তোর মন খারাপ করে দিয়েছি। এখন তুই রাগ করে ঘরের মধ্যে গিয়ে বসে আছিস। আমি ভাবছি আমি আবার তোকে কি করলাম। আচ্ছা, তুই কি আমার উপর রাগ করে আছিস? রোদ্দুর খুব সাবধানে জিজ্ঞেস করলো। ঝিলমিল হেসে বলল, না, একদম না। তাহলে ওদের ওখানে যা। একা একা ঘরে বসে থাকতে চাইলে আমার সাথেই চলে আসতি। এখানে তো সব সময় একাই থাকিস। ওখানে এখন সবার সাথে আনন্দ ফুর্তি কর। সে ঠিক কথাই বলেছে, কিন্তু ওখানে সারাদিন একা একা থাকার পরেও দিন শেষে শান্তি পাওয়া যায়। রোদ্দুরের সাথে সামনাসামনি কথা বলা, ওকে দেখা কিংবা ওর সাথে ঝগড়া করা রীতিমতো ঝিলমিলের অভ্যাসে পরিণত হয়েছে। ছেড়ে থাকতে ইচ্ছে করে না। দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথা হলো। রোদ্দুর বলল সে এখন একটু বের হবে, রাতে ফোন দিয়ে কথা বলবে। ঝিলমিল ফোন রেখে খুশি মনে সামনের দিকে হাঁটা দিল। মনের মধ্যে যে মেঘের ঘনঘটা ছিল তা এক নিমেষে উধাও হয়ে গেল। না, আর একপক্ষীয় ইগো রাখা যাবে না, তাহলে মনের মধ্যে শুধু অশান্তি লাগে, মাথা ভার হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সবকিছু বিরক্তিকর ব্যাপার মনে হয়। ঝিলমিল ছাদে এসে দেখলো কোনো রকম সামিয়ানা টাঙ্গিয়ে ওরা পাটি বিছিয়ে বসে কি যেন খেলছে। ঝিলমিলও যোগ দিল। ওকে আর কেউ কিছু বলল না। ঝিলমিলের একটা ভালো স্বভাব হচ্ছে সে খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। এতক্ষণ মন মালিন্য চলছিল, ওকে দেখেই বোঝাই গেল না। ওদের মধ্যে সেই সব থেকে বেশি মজা করলো। হাসি ঠাট্টা সবকিছুতে ঝিলমিল এগিয়ে গেল। কে বলবে মেয়ে একটু আগে রাগ করে ঘরে মুখ লুকিয়ে বসেছিল। তিন্নি অবশ্য হেসে বলল, ঝিলমিল, আমি তো তোকে দেখেই অবাক হচ্ছি রে। নিশ্চয়ই রোদ্দুরের মাথাকে এসেছিস, তাই এত খুশি খুশি লাগছে। ঝিলমিল হেসে মাথা নাড়ালো। ওর সাথে সাথে সবাই হেসে উঠল। ওরা অনেক রাত পর্যন্ত ছাদে আড্ডা দিল। রোদ্দুরের মধ্যে একবার ফোন করেছিল। যখন শুনেছে ঝিলমিল এখন ওখানে আছে তখন বলেছে, আচ্ছা ঘরে গেলে তুই ফোন দিস। তো ঘরে যেতে যেতে প্রায় 2টোর কাছাকাছি। ঝিলমিল রোদ্দুরের ঘরেই এলো। এ ঘরে এলে ওর গায়ে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। সে ঘরের দিকে তাকিয়ে ইতস্তত বোধ করলো। রোদ্দুর কি এখনো জেগে আছে? কাল তো অফিস, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ফোন করতে বলেছিল তো, ফোন না করলেও খারাপ দেখায়। নিজের ঠোঁটটা দাঁতের কামড়ের চিন্তায় আচ্ছন্ন হয়ে রোদ্দুরের নাম্বারে ডায়াল করলো। তৎক্ষণাৎ ফোন কেটে দিয়ে রোদ্দুর ব্যাক করলো। জোরসে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, গল্প গুজব এত তাড়াতাড়ি শেষ তোদের? ঝিলমিল বলল, অনেকটা দেরি হয়ে গেল, ভাবলাম আবার ঘুমিয়ে পড়েছিস কিনা। ঘুম আসছিল না।
কেন? রাত তো অনেক হয়েছে। ওই আর কি, তোর ঘুম পেলে ঘুমিয়ে পড়তে পারিস। এই উত্তরে কি বলতে হয় ঝিলমিলের জানা নেই। সে ক্ষণে ক্ষণে অপ্রস্তুত হয়ে যাচ্ছে। রোদ্দুরের সাথে কোনো রকম কথা শেষ করে মনে হলো তাকে একটা কথা বলা হয় নাই, অথচ ওই কথাটা বলা উচিত ছিল। পরক্ষণে মনে হলো ভালোবাসা একটা গভীর বিষয়। এটা খুব মুখে বলা যায় না, অন্তত তার পক্ষে সম্ভব নয়। তার চেয়ে লিখে দেওয়া যায়। রোদ্দুর বরং সকালে ঘুম থেকে উঠে দেখবে ঝিলমিল বারবার মেসেজ লিখছে আর কেটে দিচ্ছে, কথা সাজাতে পারছে না। শেষে লিখে দিল আই লাভ ইউ। আবার ইংরেজিতে ভালো লাগছিল না বলে বাংলায় লিখলো ভালোবাসি, তবুও পাঠাতে পারলো না, কেটে দিল। জোরে একটা নিঃশ্বাস নিয়ে ভাবলো, থাক, সকালে পাঠাবো। তারপর সে শুয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো সকাল সকাল। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিতেই রোদ্দুরের একটা মেসেজ চোখে পড়লো। ওপেন করে দেখলো সেখানে লেখা আছে, তোকে ছাড়া ভালো লাগবে না জানলে আমি এখানে আসতাম না। কেমন যেন সব ফাঁকা ফাঁকা, খালি খালি। তুই ছাড়া আমার জীবনটা যে ধুঁধু মরুভূমি, এটা ভালো করেই বুঝতে পারছি। ভালোবাসার কথা তো আগেই বলেছি, তোর বোঝার অপেক্ষা শুধুমাত্র। কবে বুঝবি, কবে উপলব্ধি করবি জানি না। বলেছিলাম অপেক্ষা করব, তাই করছি। আবারও বলছি, ভালোবাসি। খানিক লজ্জায় ঝিলমিলে চোয়াল জোরে লালচে আভাস দেখা গেল। বড়দের কাছে শুনেছিল একজনের সাথে আরেকজনের কথা বা কাজ হুটহাট মিলে যাওয়া মানে তাদের মনের মিল রয়েছে। ঝিলমিলের চোখে মুখে আনন্দের রেখা ফুটে উঠল। গতকাল রাতেও রোদ্দুরকে ফোন করতে গিয়েছিল, সেই মুহূর্তে রোদ্দুর তাকে ফোন করেছে। আর যখন ভালোবাসার কথা বলতে চেয়েছে তখন ওপাশ থেকেও সে ভালোবাসার কথা বলে দিয়েছে। ঝিলমিল কাপা কাপা হাতে রিপ্লাই দিল, অপেক্ষা করতে হবে না, তুই বাড়ি চলে আয়। রোদ্দুর বোধহয় ওর মেসেজের অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসেছিল। তৎক্ষণাৎ রিপ্লাই দিল, বাড়ি চলে এলে কি কাঙ্ক্ষিত জিনিস পাবো? সেটা তো সময় বলবে, তুই চলে আয়। আমি চেষ্টা করব। ঝিলমিল আর কোনো কিছু বলল না। কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করলো। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ পর্যন্ত আয়নায় নিজেকে দেখলো। নিজের ভেতর অদ্ভুত রকম আনন্দ অনুভূতি হচ্ছে। হৃৎপিণ্ড লাপাচ্ছে, কলিজা ধুকপুক করছে। উফ বলে বোঝানো যাবে না এই অনুভূতি। আনন্দে ভেসে গিয়ে ঘরের মধ্যে দুলাইন গান গেয়ে চারিপাশ ঘুরতে ঘুরতে এক ধাপ নাচ শেষ করলো। নতুন নতুন প্রেমে পড়লে মানুষের যে অবস্থা হয়, ওর ঠিক সেই অবস্থা হয়েছে। অবশ্য সে নিজেও তো নতুন করে প্রেমে পড়েছে। একটা ঝগড়াটে মানুষের কাজের, বাচনভঙ্গির, ব্যক্তিত্বের, ভালোবাসার, ভালো লাগার, অসভ্যতার, অভদ্রতার আর গভীর চাহনির। ঝিলমিল চোখ বুঝল। দীর্ঘদিন পর তার কল্পনায় সে কল্পমানব ভেসে উঠল রোদ্দুর হয়ে। মুগ্ধতায় অভিভূত হয়ে কিছুক্ষণ নীরব থাকে ঝিলমিল। যান্ত্রিক ফোনে রোদ্দুরের কাছ থেকে পৌঁছানো শব্দগুলো হৃদমঞ্জিল ছুঁয়ে মস্তিষ্কের কোষে কোষে হস্তক্ষেপ করছে। বুকের মধ্যে মহামূল্যবান রত্নের মতো সাজিয়ে রেখে দিল কথাগুলো। নিজের মনের কথা তাকে জানিয়ে দিল শব্দহীন খামে ভরে। সে মানুষটা আসুক, শব্দহীন সে খামে বহুত শব্দের উদ্ভাবন ঘটাক। ঝিলমিল মাত্রাতিরিক্ত খুশি ছিল, তবে এই আনন্দটুকু বেশিক্ষণ রইল না। নিজের ঘর ছেড়ে বেরিয়ে নাস্তা করে সকলের সাথে ঘুরতে বেরিয়েছিল। পরিকল্পনা করেছে পুরো শহর ঘুরে দেখবে আজ ওরা। বড় চাচা অবশ্য আজকের জন্য বাড়ির গাড়িটা ব্যবহার করতে বলেছেন। প্রথমে শপিংয়ে, তারপর পার্কে, দুপুরে বাহিরে খাওয়া দাওয়া করে এরপর গেল সিনেমা হলে। সেখান থেকে বের হলো সন্ধ্যার খানিকটা আগে। বাড়ির কাছাকাছি এসে মনে পড়লো তারা ফুচকা খেতে ভুলে গিয়েছে, তাই তড়িঘড়ি করে আবার ছুটলো ফুচকার দোকানে। প্রতিমধ্যে রোদসী বলল, ভাই, কি মিস করতে যাচ্ছিলাম আমরা। সবাই মিলে একসাথে বের হয়েছি আর ফুচকা না খেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। এটা মনে হয় আমাদের সাথে এই প্রথম ঘটলো, তাই না? ঝিলমিল মনে করিয়ে দিল, আমরা তো আইসক্রিমও খাই নাই। আইসক্রিমের কথা শুনে তানিশার রিমঝিম হৈ হৈ করে উঠল। ফুচকার দোকানে এসে ঝিলমিলের মনে পড়ল আরও আগে, মানে গত বছর এখানে একটা ছেলের সাথে তাদের পরিচয় হয়েছিল। তানিশাকে ফিসফিস করে বলল, মনে আছে ওই ছেলেটার কথা যে আমাদের পিছু নিয়ে প্রায় বাড়ি পর্যন্ত গিয়েছিল? তানিশা হেসে মাথা নাড়িয়ে বলল, মনে থাকবে না আবার? কি যন্ত্রণা করেছিল। প্রথমে এলো, আমাদের সাথে ভদ্র মানুষের মতো কথা বললো, ও মা, তারপর দেখি ফোন নাম্বার চায়, তাও বাবা মায়ের। এরপর হোয়াটসঅ্যাপ, এই সেই কত কিছু। ওদের দুজনকে ফিসফিস করতে দেখে বাকিরাও এগিয়ে এসে বলল, আমাদের রেখে তোরা কি বিড়বিড় শুরু করেছিস? আমাদেরও বল, আমরাও একটু হাসাহাসি করি। ঝিলমিল তখন ওদেরকেও বলল। রোদসী হেসে বলল, বিয়ের আগে এসব কত হয়েছে। এখন কলেজে গেছি, ভার্সিটিতে গেছি, অহরহ এসবের সম্মুখীন হয়েছি। এখন স্বামী ছাড়া কেউ দেখি ফিরেও তাকায় না। সবাই এখন কেমনে বুঝে যায় যে আমরা বিবাহিত? প্রশ্নবোধক দৃষ্টিতে রোদসী সকলের দিকে তাকালো।
তিন্নি এক মুহূর্ত ভাবনা চিন্তা করে বলল, আরে ওরা সব ক্ষেত্রে বোঝে না, আর সবাই তো পিছু পিছু ঘোরে না। যারা সব সময় অন্যর পিছনে ঘুরঘুর করে ওরা বুঝে যায় কাকে পটাতে সম্ভব আর কাকে সম্ভব নয়। দূর, বাদ দে সব। তোদের খাওয়া শেষ না? বাড়িতে যেতে হবে। আম্মা জান অলরেডি একবার ফোন করে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। ফুচকা খাওয়া শেষে আইসক্রিম হাতে নিয়ে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল বাড়ির মূল ফটকে। ঝিলমিলের মনে যে আনন্দের ধারা বইছে সেটা তার চোখে এমন এক পট্টি বেঁধে দিল যে পথঘাট কিছুই চোখে দেখল না। প্রবেশ মুখে দরজার সাথে ওড়না আটকে গেল। ঝিলমিল খেয়াল করলো না। এগিয়ে যেতে হঠাৎ টান পড়ল। পেছন ফিরে বিরক্তি প্রকাশ করে জোরসে ওড়না টান দিতে গেলে সে নিজেই হুমড়ি খেয়ে পড়ে গেল পাথর ইট বিছানো পথে। বেশ ভালো রকম ব্যথা পেল। তিন্নি এগিয়ে এসে ওকে টেনে তুলল, বলল, তুই কি কখনো একটু দেখে শুনে চলাফেরা করতে শিখবি না? দেখছিস তো এই রাস্তাটা মেরামত করা হচ্ছে, তবুও ছুটোছুটি করছিস কেন? ব্যথা বেশি পেয়েছিস? পরক্ষণে এসে খেয়াল করলো ঝিলমিলের কপালের দিকে খানিকটা কেটে গেছে। তিনি ঝটপট ওকে ঘরে নিয়ে গেল। কপালের ক্ষতস্থান দ্রুত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। হাতে পায়েও সামান্য কেটে গেছে। তিনি সেসবও ড্রেসিং করে দিল। আবার রাগে গজগজ করতে লাগলো এইসব আকাম করার জন্য। ঝিলমিল চুপ করে আছে। এই মুহূর্তে তার কথা বলা মানে আগুনের ঘি ঢেলে দেওয়া। তিন্নি চলে যাচ্ছিল। ওই সময় রোদ্দুরের ফোন এলো। সে দরজা থেকে আবার ফিরে এসে বলল, কে ফোন করেছে? রোদ্দুর? তাহলে আমাকে দে, আমি কথা বলি। তোর নামে একটু বিচার দিই। তোকে শাসন না করলে একদম হবে না। তুই খুব ফাজিল মেয়ে হয়ে গেছিস। দুদিন পর বাচ্চা কাচ্চা হলে ওদের নিয়ে এরকম করবি নাকি? তাহলে তো আমার ভাইয়ের জন্য রিস্ক। বেচারা বউ সামলাবে নাকি বাচ্চা কাচ্চা? দে ফোন দে, আমি কথা বলবো। ঝিলমিল অনুরোধ করে বলল, না বলো না প্লিজ, অযথা আমার বকা খেতে হবে। এমনিতেই কথা বলো, কিন্তু আমার কথা কিছু বলতে হবে না। তিন্নি সরু চোখে তাকিয়ে ফোন নিল। রিসিভ করে রোদ্দুরের সাথে কিছুক্ষণ বকবক করলো। অবশ্য কথা শেষ করলে এই বলে যে, তোর বউকে একটু সামনে রাখিস। যেভাবে ছুটোছুটি করে একদম নাগালে বাইরে চলে যায়। দিন যত যাচ্ছে ও মনে হয় ততই ছোট হচ্ছে। তারপর ঝিলমিলকে কথা বলতে বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। ঝিলমিল রোদ্দুরের সাথে বেশিক্ষণ কথা বলল না। দুটো কথা বলে ফোন রেখে দিল। কপাল জুড়ে চিনচিনে ব্যথা। বালিশে মাথা রেখে চোখ বুজতে ঘুমে চোখ জড়িয়ে এলো। যখন ঘুম ভাঙল তখন নিজেকে একটা ঘোরের মধ্যে আবিষ্কার করলো। মাথা ব্যথা, মাথার মধ্যে মনে হয় কেউ সুচ ফুটিয়ে দিয়েছে। চোখ মেলে ভালো করে তাকাতে পারছিল না। সে সময় ঝিলমিলকে খাওয়ার জন্য ডাকতে শিমু ঘরে এলেন। অসময় মেয়েকে এইভাবে শুয়ে থাকতে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? বলতে বলতে তিনি ঝিলমিলের কপালে হাত রেখে চমকে উঠলেন। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। ঝিলমিল রাগ করল না। সেই শক্তিটুকু তার শরীরে নেই। শিমু দ্রুত উঠে জলপট্টির ব্যবস্থা করলেন। অনেকক্ষণ পর্যন্ত ভীষণ যত্নে মেয়ের কপালে একটা রুমাল ভিজিয়ে দিয়ে রাখলেন। অনেকক্ষণ বাদে তাপমাত্রা যখন একটু নিয়ন্ত্রণে এলো তখন শিমু উঠে অল্প একটু খাবার নিয়ে এলেন। ঝিলমিল তো খাবেই না। জোড়াজোড়ি করে তিনি খুব সামান্যই খাওয়াতে পারলেন। তারপর একটা প্যারাসিটামল খাইয়ে শুয়ে দিলেন। তিনি যাওয়ার সময় ঝিলমিল মায়ের আঁচল টেনে ধরে বলল, আজ এখানেই থাকো আমার কাছে। তিনি আলতো করে ঝিলমিলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর বাবাকে বলে আসছি মা। ঝিলমিল মাথা নাড়ালো বহুত কষ্টে। আজকের ব্যথাটা যে তাকে এত দূর পর্যন্ত ভোগাবে কল্পনাই করতে পারে নাই। হঠাৎ মনে পড়ল কিছুক্ষণ বাদে রোদ্দুর হয়তো ফোন করবে। নিজের অসুস্থতার কথা তাকে বলতে ইচ্ছে করলো না। তাই বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে ছোট্ট করে একটা মেসেজ পাঠালো, বাড়ি ফিরেছিস নিশ্চয়ই? খেয়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়। আমার একটু মাথা ব্যথা করছে, তাই আমি ঘুমিয়ে গেলাম। বেঁচে থাকলে কাল কথা হবে। জ্বরের কথা শুনে তিন্নি, রোদসী ওরাও উপরে উঠে এলো। ঝিলমিলের সাথে টুকটাক কথাবার্তা বলল, কিন্তু সে বিশেষ কোনো কথা বলল না। হু হ্যাঁ করে জবাব দিয়ে গেল। শোয়ার সময় শিমু ফিরে এলেন। ঝিলমিলের কপালে হাত দিয়ে দেখলেন আগের চেয়ে জ্বর কিছুটা কম। ঘরের বাতি নিভিয়ে আজ মেয়ের কাছে শুয়ে পড়লেন। ঝিলমিলও অনেকদিন পর মাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা অনেকবার ঘুম ভেঙে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা হয়েছে, কিন্তু মুখ বুজে সহ্য করে গেছে। যেহেতু গতকাল রাতেই ঝিলমিলের অসুস্থতার খবর সবাই জেনে গিয়েছিল, তাই সকাল সকাল মাহমুদ সরকার ডাক্তার ডেকে নিয়ে এসেছেন। তিনি চেক আপ করে জানালেন, তেমন গম্ভীর কিছু হয় নাই। আঘাতটা যেহেতু কপালে লেগেছে, তাই সেটার ব্যথা সারা শরীরে ছড়িয়েছে। সেই ব্যথা থেকেই জ্বর। আমি কিছু ঔষধপত্র লিখে দিচ্ছি, সেসবে 2 দিনের মধ্যে সেরে উঠবে। চিন্তার কোনো কারণ নেই।
তেমন গভীর কিছু হয় নাই শুনে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। ডাক্তার যে যে পরামর্শ দিয়েছেন তারা পাশে থেকে সবটাই দেখভাল করলো। দুপুরের পর ঝিলমিল যখন ঘুমে তখন রোদ্দুরের ফোন এলো। শিমু রোদ্দুরের ফোন দেখে রিসিভ করলেন এবং ঝিলমিলের অসুস্থতার কথাও বললেন। রোদ্দুর খানিকটা অবাক হলো এবং পাশাপাশি একটু রাগও হলো। গতকাল থেকে জ্বর, অথচ ঝিলমিল নিজে থেকে জানানোর প্রয়োজন বোধ করলো না। আবার রাতে মেসেজ দিয়ে বলেছে মাথা ব্যথা করছে। রোদ্দুর ঘড়িতে সময় দেখে নিল, বসে বসে কিছুক্ষণ হিসেব কষে নিল তার কতদিনের ছুটি জমা আছে। বেশিরভাগ অফ ডে রোদ্দুর জমা করে রেখে দেয়। এইখানে থাকাকালীন যেহেতু অন্য কোনো কাজ নেই তাই ছুটির দিনগুলো নষ্ট করে না। সেই মোতাবেক অফিস থেকে কয়েকদিনের ছুটি নিল। এইবার ঝিলমিল যে কয়েকদিন বাড়িতে থাকতে চায় থাকবে, সাথে সে নিজেও থাকবে। ফেরার সময় আর ওর কোনো টাল বাহানা চলবে না। দরকার হলে রোদ্দুর এক বগল দাবা করে ফিরিয়ে নিয়ে আসবে। সন্ধ্যার আগে সে সরাসরি অফিস থেকেই ওই ফর্মাল ড্রেসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি গিয়ে পৌঁছালো 8টা নাগাদ। রোদ্দুরের আসার খবরও কারো জানা ছিল না। সে ঝিলমিলের কথা জিজ্ঞেস করলে তিনি হেসে সবাইকে দেখিয়ে দেখিয়ে বলল, ওই দেখ দেখ, বউ পাগল বেটা কেমন বউর অসুখের কথা শুনে চলে এসেছে। আরে ভাই, আমরা ছিলাম তো, আমাদের ওপর একটু ভরসা রাখতে পারতি। আমরা কি ওর অযত্ন করছিলাম নাকি? না না, আমি তা বলতে চাইনি। তিনি ওকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুই কি বলতে চাইছিস তা আমরা ভালোই করেই বুঝেছি। এবার যা, ঝিলমিল তোর ঘরে আছে, মনে হয় ঘুমাচ্ছি। একটু দেখা দেখিয়ে, আমি শিওর তোকে দেখলে এক নিমেষে ওর অসুখ বিসুখ দৌড়ে পালাবে। রোদ্দুর দেরি করলো না, ওদের কথায় কান দিল না, এক দৌড়ে ঘরে এলো। ঝিলমিল ঘুমাচ্ছিল। কপালে ব্যান্ডেজ, চেহারায় মলিনতা, মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। রোদ্দুর ওর দিকে এগিয়ে গেল, পাশে বসে কপালে হাত রাখলো। জ্বর এখনো আছে, তবে তা খুব সামান্যই। হঠাৎ স্পর্শে ঝিলমিল নড়ে চড়ে উঠল। একটু চেপে গিয়ে ঘুমের মধ্যে রোদ্দুরের হাত সরিয়ে দিয়ে বলল, ঠান্ডা। রোদ্দুর জিজ্ঞেস করলো, ঠান্ডা বেশি লাগছে? রোদ্দুর উঠে পাতলা কম্বলটা ভালো করে ওর গায়ে টেনে দিল। তারপর পাশে বসে মনে করলো, একদিন দাদি বলেছিলেন স্বামী থাকলে সঙ্গে শীত লাগে না অঙ্গে। ঢা মিথ্যা কথা। তা না হলে রোদ্দুর ঝিলমিলের কপালে হাত দেওয়ার সাথে সাথেই ঠান্ডা বলে হাত সরিয়ে দিবে কেন? সামান্য দ্বিধা নিয়ে রোদ্দুর দাঁড়াতে নিলেই হাতের সাথে লেগে পাশে থাকা পানির গ্লাসটা পড়ে যায় এবং পানিও তার গায়ে পড়ে। রোদ্দুর একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, ধুর, এসব অশান্তি তো ভালো লাগে না। রোদ্দুর তীক্ষ্ণ মেজাজে আলমারির সামনে এসে দাঁড়ালো। আলমারির দ্বার উন্মুক্ত করে চোখ মুখ কুচকে শার্ট দেখতে লাগলো। একটাও জুৎসই মনে হচ্ছে না, কারণ এগুলো অনেক আগের। প্রতিবার ঢাকা থেকে আসার সময় নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে আসে, তবে এবার ফিরেছে একদম খালি হাতে। অনেকগুলো শার্ট প্যান্ট হাতড়ে আপাতত কাজ চালানোর মতো কাপড় পেয়েই গেল। এরই মধ্যে ঝিলমিলের ঘুমটাও ভেঙে গেছে। ঘরের মধ্যে খুটখাট আওয়াজ শুনে সে উঠে বসেছে। রোদ্দুরকে দেখতে পেল, কিন্তু ও সত্যি এসেছে নাকি জ্বরের ঘরে ভুলভাল দেখছে তা বুঝতে পারল না। ঘুমের মধ্যে স্বপ্নে তো তাকেই দেখছিল, এটাও বোধহয় স্বপ্ন। রোদ্দুর কোথা থেকে আসবে? ও নিশ্চয়ই অফিস থেকে ফিরে চৌরাস্তার মোড়ে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিচ্ছে। ঝিলমিল তাকিয়ে রইল। রোদ্দুর কাপড় বের করছে, তারপর আলমারি বন্ধ করছে। না, স্বপ্ন কখনো এতটা বাস্তব হতে পারে না। তার মন মানছে না, একদম মানছে না। উগ্র আগ্রাসী রূপে জানান দিচ্ছে এটাই বাস্তব রোদ্দুর। ঝিলমিল খানিকটা চেঁচিয়ে উঠল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর তো এখানে থাকার কথা নয়। রোদ্দুর ঘুরে তাকালো। এতক্ষণ বিরক্তিতে কুঁচকে থাকা চোখে মুখে হাসি খেলে গেল। সে দ্রুত গলায় বলল, আমি কাপড় চেঞ্জ করে 2 মিনিটের মধ্যে আসছি। ঝিলমিলের সত্যি বিশ্বাস হচ্ছে না রোদ্দুর এসেছে। বারবার প্রশ্ন জাগছে, কেন এলো? ওর ভাবনার মাঝে কেতাদুরস্ত ভদ্রলোক সেজে রোদ্দুর বেরিয়ে এলো। ঝিলমিলের পাশে বসে পড়ল। কেমন লাগছে এখন? ঝিলমিল মাথা নাড়িয়ে বলল, ঠিকঠাক, কিন্তু তুই কখন এসেছিস আর কেন? রোদ্দুর মুখটা বেজার করে বিবর্ণ ভঙ্গিতে বলল, আমার একটা বউ আছে, একটু উচ্ছন্নে চলে গেছে, যাই হোক ব্যাপার না। কিন্তু সে যে অসুস্থতার মধ্যে পড়ে গেছে সেটা আমাকে বলেনি। আমি জানতে পেরেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমি আমার বউয়ের ওপর ভীষণ রেগে আছি, আমাকে সত্যি না বললো জন্য। কিন্তু ওর যেহেতু এখন অসুখ, তাই কিচ্ছু বলবো না, পরে দেখে নেব। তাহলে তুই সত্যি এসেছিস? বলেছিলাম তো, একা একা ভালো লাগছিল না, মন ঠিক ছিল না। ঝিলমিল পুনরায় বলল, আগে তো একাই ছিলি বিয়ের আগে। আমাকে প্রশ্ন করলি নাকি নিজের প্রশ্নের উত্তর দিলি? বলেই তো দিলি বিয়ের আগে। তখন থেকেছি একরকম, এখন আর ইচ্ছে করে না। বিয়ের পর বুঝলাম বউ ছাড়া আসলেই জীবন অচল। ঝিলমিল খিলখিল করে হেসে উঠল। খেয়াল করলো একটু আগে পর্যন্ত উঠে বসতে পারছিল না, উঠলেই মাথা যন্ত্রণা করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর এখন শুধু যে বসে আছে তা তো নয়, কথাও বলছে, আবার হি হি করে হাসছে।
ঝিলমিলের হাসি শুনে রোদ্দুর বলল, এত হাসাহাসি করিস না, এমনিতেই শরীর খারাপ, আমি এসে তোর ঘুম নষ্ট করে দিলাম। আচ্ছা আমি উঠছি, তুই বিশ্রাম কর। রোদ্দুর উঠে চলে যাচ্ছিল। ঝিলমিল হাত ধরে আটকালো, বলল, আমাকে নিয়ে চল, ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। রোদ্দুর তাই করলো। ঝিলমিলের হাত ধরলো এবং তাকে নিয়ে বসার ঘরে এলো। তিন্নি এক পলক এসে ঝিলমিলের কানে কানে বলে গেল,